হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নিজের প্রেমিকের সাথে সৎ বোনের বিয়ে হতে দেখেছে অষ্টাদশী মেয়েটি। তার দুই নেত্রপল্লব থেকে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রুজল। বিয়েতে আমন্ত্রিত মেহমান বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। কেউ হয়তো ভাবছে বিয়ের মতো আনন্দময় একটি অনুষ্ঠানে মেয়েটি কাঁদছে কেন। আবার কেউ হয়তো মেয়েটির চেহারার ক্ষত আর কালশিটে দাগের জন্য আর চোখে তাকিয়েছে। ক্ষত আর কালশিটে দাগগুলো থাকারই কথা। সৎ ভাইয়ের হাতে কম মারতো আর কপালে জোটেনি। কিন্তু বাইরের ক্ষতগুলো অপেক্ষা বন্যার হৃদয়ের ভিতরে ক্ষতটা যে আরো গভীর। লোহময় তার প্রেমিক অন্য কারো হয়ে গেল। শাবাব এখন তার সৎ বোন জুঁইয়ের বর ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বন্যার। অমনীষা রাত, চারদিক ঘোর অন্ধকার। নিস্তব্ধ গভীর রাতে দোতলা বাড়ির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ধন্যা। তার দৃষ্টি সুদূর অন্তরিক্ষে স্থির। চোখের কর্নিশ বেয়ে ফোঁটা ফোঁটা উষ্ণ তরল গড়িয়ে পড়ে। তুমি এই সময় ছাদে কি করছো? কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্র চমকে ওঠে বন্যা। পিছন ফিরে শাবাবকে দেখতে পায়। তার পরনে এখনো বিয়ের শেরওয়ানি। মুখটা কেমন ফ্যাকাশ হয়ে আছে। বন্যা তার মুখের দিকে তাকিয়ে ভাবে, তার তো চোখে মুখের অবস্থা এমন হওয়ার কথা না। উল্টে খুশি হওয়ার কথা। যতই হোক, আজ তার বিয়ে হয়েছে। সে যা চেয়েছে তাই তো হয়েছে। আর শাবাব আর জুঁইয়ের কাবিন পড়ানো হয়েছে। জুঁইকে নিয়ে যাওয়া হয়নি আর শাবাবকেও যেতে দেওয়া হয়নি। বন্যাদের বাড়িতে তাদের বাসরঘর সাজানো হয়েছে। শাবাব পুনরায় তার প্রশ্ন ছুড়ে দেয় বন্যার দিকে। বন্যা, এত রাতে ছাদে কি করছো? বন্যা সম্বিত ফিরে ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলে, এই প্রশ্ন তো আমার করার কথা। আজ তোমার বাসর, অথচ তুমি তোমার বউ ঘরে রেখে ছাদে চলে এসেছো। বন্যা প্রশ্নসূচক দৃষ্টিতে শাবাবের দিকে তাকায়। শাবাব কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করা শুরু করে। সে কিভাবে বন্যাকে বোঝাবে যে এই বিয়ে সে মানতে পারছে না। অবশ্য না মেনেও কোনো লাভ নেই, এটাই তাদের নিয়তি। বন্যা শাবাবকে আমতা আমতা করতে দেখে কথা ঘোরানোর চেষ্টা করে। একটা তপ্ত শ্বাস ছেড়ে বলতে শুরু করে, জুঁই এখন তোমার স্ত্রী শাবাব। জুঁইকে বিয়ে যখন করে নিয়েছো, স্ত্রীর মর্যাদা দিতে কি সমস্যা? ভালো থেকো নিজের স্ত্রীকে নিয়ে। ভুলে যেও না, বন্যা নামের কেউ তোমার জীবনে ছিল। শেষ কথাটুকু বলতে বন্যার কণ্ঠ কেঁপে ওঠে। শাবাবের প্রত্যুত্তরে অপেক্ষা না করে বন্যা সেই স্থান ত্যাগ উদ্যত হয়। দুই কদম গিয়ে আবার পিছনে ফিরে তাকায়। কাঁপা কাঁপা গলায় বলে, ভালোবাসার সাহস যেভাবে দেখিয়েছিলে, ভালোবাসাকে নিজের করার জন্য যদি একটু সাহস দেখাতে, তবে আজ হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। বন্যা নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। শাবাব তার যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। বন্যার বলা কথাটা ভুল নয়। শাবাব চাইলে আজকের গল্পটা অন্যরকম করতে পারত, কিন্তু সে অপারগ। সারাতে এপাশ ওপাশ করে ভোরবেলা বন্যার চোখ ঘুম ধরা দেয়, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়নি। সৎ মায়ের কর্কশ কণ্ঠস্বর কানে যেতেই দ্রুত বিছানা ছাড়ে সে। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার কপালে ভাঁজ পড়ে। বিয়ে তো কাল হয়েই গেল, তাহলে আজ আবার এত আয়োজন কিসের? সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় তার বাবা বারিক সাহেব। বন্যাকে দেখে তার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেন বারিক সাহেব। যা, এটা পরে তৈরি হয়ে নে। বন্যা কাঁপা কাঁপা হাতে শপিং ব্যাগটা হাতে নিয়ে দেখে ভিতরে একটা লাল জামদানি শাড়ি। কিন্তু এই শাড়ি তাকে কেন পরতে বলা হচ্ছে তা বন্যার মাথায় ঢুকলো না। বারিক সাহেব বন্যাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে তেতে ওঠেন। বন্যা কি করবে ভেবে পায় না। বাবাকে রাখতে দেখে সে আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে যাওয়ার জন্য পিছনে ফিরতেই সৎ ভাই জায়ানকে দেখতে পায়। বন্যা মাথা নিচু করে জায়ানকে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে বারেক সাহেব আজ মহা খুশি। মেয়ে নামের এই বোঝা এবার তার ঘাট থেকে নামবে বলে কথা। জায়ান বাবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, বাবা, ওর বিয়ে দেবে ভালো কথা, কিন্তু তাই বলে?
জান তার কথা শেষ করতে পারে না, তার আগেই বারেক সাহেব বলতে শুরু করেন, যা হচ্ছে হতে দে, যত তাড়াতাড়ি আপদ বিদেয় হবে তত ভালো। বন্যা নিজের ঘরে প্রবেশ করে দেখে সেখানে আগে থেকে জুই এসে দাঁড়িয়ে আছে। বন্যাকে ঘরে আসতে দেখে জুই মুখে বাঁকা হাসি রেখা টানে বন্যার দিকে এগিয়ে যায়। কিরে, খুব শখ ছিল না স্বভাবের ব্যবহার? বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলে, চাঁদ তো পেলেই না, উল্টো বুড়ো বর কপালে জুটল। কথাটুকু বলে জুই ঘর কাঁপিয়ে হাসি দেয়। লাল জামদানি শাড়িতে সাজানো হয়েছে বন্যাকে, এক হাত লম্বা ঘোমটা দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে তাকে, আর তার পাশে তাদের এলাকারই ৪১ ঊর্ধ্ব মতব্বর। বন্যা নীরবে নিজের চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। কাজী সাহেব তাকে কবুল বলতে বললে সে মূর্তির মতো স্থির বসে থাকে। ওদিকে শাবাব অসহায় দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থাকে। সে চেয়েও পারছে না বন্যার জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে। বিয়ে বন্ধ করো, আমি থাকতে এই বিয়ে কিছুতে হতে দেব না। এক মেয়েলি কণ্ঠস্বরে বিয়ের আসরে উপস্থিত সকলে মধ্যবয়স্ক মহিলাটার দিকে তাকায়। মহিলাটির পিছনে একজন মধ্যবয়সী পুরুষও রয়েছে। বন্যার কাছে মহিলাটির কণ্ঠস্বর খুব চেনা লাগলো বিদায় নিজের হাত দিয়ে ঘুমটা ছাড়িয়ে ফেলল। মানুষটাকে দেখে তার মনে একটু আশা ফুটল। এক ছুটে মহিলাটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। খালামণি, তুমি এসেছো? প্লিজ খালামণি, আমাকে বাঁচাও, এই বিয়ে তুমি ভেঙে দাও। বন্যা আটকা আটকা গলায় কথাটুকু বলে আবার কেঁদে দেয়। রাত প্রায় ১২টার কাছাকাছি। ঘুমের ভিতরে বন্যা কি যেন বিড়বিড় করছে, সারা শরীর ঘেমে নিয়ে একাকার। হঠাৎ ভয়ার্ত কণ্ঠে না শব্দটা করে বন্যা লাফিয়ে ওঠে। জড়সড় হয়ে হাঁটুতে মাথা গুঁজে থরথর করে কাঁপতে শুরু করে। আজ আবারও সেই একই স্বপ্ন দেখেছে সে। স্বপ্ন বুঝি এতটা বিভীষিকাময় হয়? খট আওয়াজ করে তার ঘরের জানালা খুলে যায়। বাইরে ঝড় উঠছে, কালবৈশাখী ঝড়। বন্যা ধীর পায়ে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে আসা জড়ো হওয়া তার কোমর সমান চুলগুলো উঠতে থাকে। পরনে তার ছাই রঙা তাঁতের শাড়ি, শাড়িটা তার খালামণির। আর সে তার খালামণি খালুর সাথে সে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ঢাকায়। তার খালাগুলো নিজের সন্তান নিবিদায়ে বন্যার প্রতি তাদের আলাদা স্নেহ কাজ করে। বন্যার বিপদ জেনে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যায়। বন্যা এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছে। ঝড়ের বেগ কমে গেছে, বৃষ্টি কমেনি, এখনো মুষলধারে বৃষ্টিও পড়ছে। বৃষ্টি বন্যার খুব পছন্দের ছিল, কিন্তু এখন তা অপ্রিয়, ভীষণ অপ্রিয়। এমনি এক বর্ষণের রাতে প্রিয় মানুষটি তার সামনে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করেছিল, এখন সবই স্মৃতি। হঠাৎ আজ অনেকদিন পর বন্যার বৃষ্টি বিলাসের ইচ্ছা জাগলো। কিছু না ভেবে সোজা ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ৪ তলা বিল্ডিং, বন্যারা থেকে ৩ তলায়। ছাদে এসে বন্যা বেশ বুঝতে পারে বাড়িটা অনেক পুরনো। ছাদের অনেক জায়গায় শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে। ছাদে রেলিং দেওয়া নেই। ততক্ষণে বন্যা বৃষ্টি পানিতে ভিজে একাকার। হুট করে তার মনে এক ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার ইচ্ছে ডানা বাঁধতে শুরু করে। ধীর পায়ে হেঁটে ছাদের শেষ কিনারে চলে আসে। আর এক পা আগালেই হয়তো বন্যার এই ছোট্ট জীবনের আয়ু আরেকটু কমে যাবে। কিন্তু বন্যার সেই মনস্কামনা যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বর বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়া আর তার আব্বু আম্মুকে দেখে আমি অবাক হয়ে গেলাম, আর ভাবতে থাকলাম এরা এত সকালে আমার বাসায় কেন? হঠাৎ করে দিয়া আমার দিকে তাকাতে এর আগে আমার শরীর জ্বলতে শুরু করে দিল। এবার আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে তাদের দিকে এগিয়ে গেলাম। আম্মু ওনারা আমাদের পাশে কি করে? আমি আম্মুকে এই প্রশ্ন করার সাথে সাথে দিয়ার আব্বু বলে উঠল, ঈশান, তুমি এমন আমি কখনো ভাবি নাই। তোমাকে আমি ভালো ছেলে মনে করেছি, আর তুমি এমন আমি ওনার মুখে এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না। আমি আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু চুপ হয়ে দাঁড়িয়ে আছে।
আঙ্কেল সরি, আপনার কথা আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছেন আপনি? এখন বুঝবে কি করে? আমার মেয়ের উপর অমানসিক অত্যাচার করলে দিনের পর দিন, কিছু লাগলে আমাকে বলতে পারতে। আমার মেয়ের সাথে এমন করার কি দরকার ছিল? আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে কি আমরা ভুল করেছি যে আমার মেয়েকে অন্য জায়গায় চাকরি করতে হবে? আমি আপনার মেয়েকে চাকরি করতে বলছি? এটা কে বলছে? কে আবার দিয়া বলছে? আর তুমি দিয়ার গায়ে হাত তুলোনি কেন? ও তো তোমার সাথে একটু কথা বলতে চাইছে, তার জন্য তুমি ওকে থাপ্পড় দিবে? আমি আমার মেয়ের গায়ে কখনো হাত তুলিনি, আর তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? ওনার কথা শুনে আমি একটু মুচকি হাসি দিলাম। তারপর বলতে শুরু করে দিলাম, আমার ভাবতে অবাক লাগছে যে একটা মেয়ে কিভাবে পারে এত মিথ্যে কথা বলতে। আসলে আপনাদেরও দোষ আছে, কারণ আপনারা আপনাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেন নাই, তাই আজকে আপনার মেয়ের এই অবস্থা। আপনার এখানে আসার আগে আপনার মেয়েকে ভালোভাবে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল আপনার মেয়ে যা বলছে তা কি আসলে সত্যি কিনা। যাই হোক, এবার আমি সত্যিটা বলি। আমি হয়তো এতটা বড়লোক নই, তাই বলে নিজের স্ত্রীকে কাজ করার জন্য চাপ দেব এমন ছেলে আমি নই। কেউ যখন নিজ থেকে বলে সে কাজ করতে চায়, আমি বারবার নিষেধ করার পরেও সে কাজ করতে চায়, তখন আমার আর কি করার আছে? আর কি বলছেন, আমি আপনার মেয়েকে অত্যাচার করছি? কথাটা শুনে খুব হাসি পাচ্ছে। আমি দিয়াকে ভালোবাসতাম, কখনো তাকে কষ্ট দেওয়ার কথা ভাবিনি। আর অত্যাচার তো অনেক দূর। এটা সত্যি যে আমি পার্কের ভিতরে দিয়ে গায়ে হাত তুলেছি। কেন তুলছি সেটা শুনলে হয়তো আপনারা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবেন না। আমিও বলতে চাই না ওইসব কথা। আর হ্যাঁ, দিয়া তোমাকে বলছি, তুমি সব সময় আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করলে। এসব মিথ্যা না বললেও পারতে। কী লাভ এসব মিথ্যা বলে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলতে হয়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর লুকিং সো হট। তুলতুলে কানের কাছে ফিস ফিস করে বলে শান। জমে যায় তুলতুল, ঢোক গেলে গলা ভেজানোর চেষ্টা করে। শান তুলতুলের মুখে পু দিয়ে ওকে করে তুলে নেয়। তুলতুলের শ্বাস গুনতে পারছে শান। মেয়েটা ভয় পেলেও জোরে শ্বাস টানে, লজ্জা পেলেও জোরে শ্বাস টানে। যেমনই হোস না কেন তুই আমারই, আমার তুমি। কাল রাতে ৮০ বার কল করেছে সৌম্য আশিককে, সাথে ২০৪টা মেসেজ। একটারও উত্তর দেয়নি আশিক। একটা ফার্মেসির দোকানে ছিল এর, ভালোই চলছিল। ছোটোখাটো রোগের চিকিৎসা করতো, ইচ্ছে ছিল একদিন অনেক বড় ডাক্তার হবে। ফার্মেসি থেকে যা ইনকাম করতো তাই দিয়ে মেডিকেলে পড়ার টাকা হয়ে যেত। হঠাৎ করে দোকানের ওপর দিয়ে ব্রিজ হওয়াতে দোকানটা ভেঙে দিতে হয়েছে। কাল থেকে চাকরি খোঁজ করছিল। ইচ্ছে করে সুমোর কল ধরেনি। নিজের সমস্যার কথা কাউকে বলতে চায় না আশিক। আর সুমো কণ্ঠ শুনে বুঝে যেত, আর লুকাতে পারতো না। আশিক নিজের সমস্যা নিজেই সমাধান করতে চায়। তাই তো মেডিকেল ভর্তি হওয়ার পর থেকে বাবার থেকে একটা টাকাও নেয়নি, আর নেবেও না বলে ফোন করেছে। আর আজকে সকাল থেকে দুটো ইন্টারভিউ দিয়েছে, কল ব্যাক করার সময় পায়নি। ভার্সিটির গেটের সামনে হাঁটু মুড়ে বসে আছে সুমন। কোথাও একটা মনে হচ্ছিল আশিক আসবে। তাই তো শানকে কাজের বাহানায় পাঠিয়ে দিয়ে একাই রয়ে গেছে এখানে। আশিক নিঃশব্দে এসে সুমোর পাশে বসে। সুমন নিজের ভাবনায় বিভোর ছিল, তা আশিক এসেছে সেদিকে ওর খেয়াল নেই। মুচকে হাসে আশিক, নিজের মাথাটা সুমোর কাঁধে রাখে। চমকে ওঠে সুমো। পাশ ফিরে আশিককে দেখে রাগটা তীর তীর করে বাড়তে থাকে। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আশিককে। খানিকটা দূরে সরে যায় আশিক। কেন এসেছিস তুই এখানে? চলে যা তুই। পাগল পেয়েছিস আমাকে তুই? মানুষ মনে হয় না আমাকে? কোনো কথা নেই তোর সাথে, কোনো সম্পর্ক নেই। চিৎকার করে বলতে বলতে কেঁদে ফেলে সুমন। দুই হাতে মুখ চেপে চিৎকার করে কান্না করতে থাকে।
আশিক অপরাধীর মতো সুমোর মুখটা দিকে তাকিয়ে থাকে, কোনো এক্সকিউজ দিতে চায় না ও। এটা ওর অপছন্দের। আশিক সুমোর মাথায় হাত বুলিয়ে দেয়, হাত সরিয়ে দেয় সুমো। চলে যাব আমি, আশিক বলে। সাথে সাথে সুমো তাকায় আশিকের দিকে। আশিককে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করে। কাদার মধ্যে শুয়ে পড়ে আশিক। সুমো এলোপাতাড়ি মারতে মারতে ক্লান্ত হয়ে আশিকের বুকের উপর ঢলে পড়ে। এতক্ষণে সুযোগ পেয়ে সুমো কেউ কাদায় শুয়ে দেয়। দুজনেই কাদায় গড়াগড়ি খেয়ে কাদামাখা হয়ে গেছে। হাঁপিয়ে যায় দুজন, সোজা হয়ে বসে। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। পরিটা তোমার কে হয়? সুমো প্রথমে বুঝতে পারে না, পরে বুঝতে পারে মামাতো বোন। এই ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমাদের বাড়িতেই থাকবে। তোমার ভাই তো পাগল হয়ে গেছে, তাই তো দেখছি। আই লাভ ইউ জান, ভীষণ ভালোবাসি তোকে। সুমুকে হাত জড়িয়ে বলে আশিক, তোমার থেকে আমি একটু বেশি ভালোবাসি। বাড়িতে ফিরে তুলতুলকে ওর রুমে নিয়ে যায়। সুমুকে ডেকে দিন। তুলতুল দাঁত কাঁপিয়ে বলে, বাসায় কেউ নেই, কি লাগবে আমাকে বলো। শান ওয়াশরুমে নামিয়ে দেয় তুলতুলকে। আমি ড্রেস দিয়ে যাচ্ছি, একা পড়বি? তুলতুলের দিকে তাকিয়ে প্রশ্ন করে। বিরক্ত হয় তুলতুল। না, পারবো না, আপনিও আসেন। ফুস করে শ্বাস নিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে তুলতুল। শান বাঁকা হাসে। ওকে, 1 মিনিট আসছি। তুলতুল চোখ বড় বড় করে তাকায়। এ কাকে আমি কি বললাম? এই লোকটা তো সাইকো। এ তো রাগ বিরক্ত কিছুই বোঝে না। এবার যদি সত্যি সত্যি চলে আসে? ভয়ে শরীরের লোম জারিয়া যায় তুলতুলের। 2 কানে হাত দেয়। গলা ফাটিয়ে চিৎকার করে দেয় তুলতুল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য